আমার বেগম, আমার মহলে আপনাকে স্বাগতম। মাইশা লজ্জা পেয়ে চোখ নিচু করে নিল। আয়ান মাইশার হাত টেনে ধরে নিজের কোলে বসিয়ে দিল। মাইশার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। আয়ান মাইশার শরীরে মৃদু কম্পন অনুভব করে মুখশ্রীতে গুরু গম্ভীর ভাব এনে বলল, আগে দেখে ভালোবাসার পর যদি বাসর ঘরে কেউ এমন কাঁপাকাঁপি করে। মাইশা লজ্জায় মুখ নতজানুক হয়ে রইল। সত্যি বলতে তাদের আগে থেকে চেনা জানা হলেও এতটা কাছাকাছি কখনো আসা হয়নি। প্রথমবারের মতো কোনো পুরুষের এতটা নিকটে এসে মাইশা লজ্জায় ভয়ে ভালোবাসার মানুষটাকে নিচের করে পেয়ে সব অনুভূতি তালগোল পাকিয়ে যাচ্ছে। আয়ান মাইশার মুখটা উঁচু করে মাইশার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। মাইশা আবেশে চোখ বন্ধ করে নিল। আয়ান সময় নিয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ঠেকিয়ে ছেড়ে মাইশার মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু স্বরে জানতে চাইল। সময় চাই। না। কথার মানে বুঝতে পেরে নিজেই লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান শব্দ করে হেসে উঠল। পরপরই মাইশাকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে যেতে নেশাতুল কণ্ঠে বলল, অনেক অপেক্ষা করিয়েছ, আর না যান। মাইশা আয়ানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রইল। আয়ান বউকে বিছানায় শুইয়ে দিল। সময় গড়ায়, গাঢ় হয় প্রগাঢ় হয় বেহায়া হাতের স্পর্শ। নারী তার প্রিয় পুরুষের ছোঁয়ায় দিশেহারা হলো, একে অপরের মাঝে লেপ্টে গেল। নতুন অনুভূতির জোয়ারে দুজন ভেসে গেলে ভালোবাসার অনুভূতি আগে হলেও এই অনুভূতি দুজনের নিকটই সম্পূর্ণ নতুন। গভীর হতে গভীরে স্পর্শ কাতর করলো আয়ান নিজের প্রেয়সীকে। মাইশার চোখ গলিয়ে অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। আয়ান খুব সাবধানের সহিত বইয়ের চোখের পাতায় চুমু খায়। মাইশা শক্ত হাতে জড়িয়ে ধরে আয়ানকে। সারা আর প্রিয়তা ভার্সিটিতে ভর্তি কনফার্ম করেছে। ভাগ্যক্রমে দুজনে একই ভার্সিটিতে চান্স পেয়েছে। মাইশা কাল মির্জা বাড়ি এসেছে সপ্তাহ পর, যদিও 3 দিনের দিন আসার কথা ছিল, কিন্তু আয়ানের কিছু জরুরি কাজ থাকায় আসতে পারেনি। মাইশাকে অবশ্য আয়ান আসতে বলেছিল মফিজুল মির্জা যখন মাইশাকে দেখতে গিয়েছিল, কিন্তু মাইশা আসেনি। জামাই নিয়ে আসবে সে, তাই কেউ জোর করেনি। ইলেকশনের প্রচারণা চলছে, সেই সাথে চলছে গ্রামে গ্রামে গিয়ে সমাবেশ বৈঠক। সাদনানের একদম সময় নেই হাতে। সকালে বেরিয়ে যায়, রাতে ফিরে 1টা-2টোর দিকে। আজ প্রিয়তা সারা মাইশার সাথে ভার্সিটি যাবে। রাহাত ওদের পৌঁছে দিয়ে অফিস চলে গেল। মাইশা ওদের দুজনকে ক্লাসে দিয়ে নিজের ক্লাসে চলে গেল। প্রথমে ক্লাসে একজন মহিলা লেকচারার করালো। প্রথম দিন, তাই তেমন একটা ক্লাস হলো না। পরিচয় পর্বকে কোথা থেকে এসেছে, ভালো করে পড়তে হবে, এসব হলো। দ্বিতীয় ঘন্টার সময় প্রায় অনেক মেয়ে বেশ উৎসাহ নিয়ে আলোচনা সমালোচনা করছে। ইয়াং লেকচারার বলে কথা, আবার ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম স্যার। সাথে ভার্সিটির অনেক মেয়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এমনটাই শোনা গেল। প্রিয়তার কোনো ভাবান্তর নেই। সারা সামান্য কৌতূহল ছিল, তবে পরক্ষণেই নিজের মনের মধ্যে থাকা পুরুষের কথা মাথায় আসতেই সব কৌতূহল মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। প্রিয়তার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, শোন, স্যার যতই সুদর্শন হোক, তুই কিন্তু তাকাবি না, নয়তো ভাইয়াকে বলে দিব। প্রিয়তা চোখ পিট পিট করে সারার দিকে তাকালো। সারা সামনের দরজার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিজেও সারার দৃষ্টি অনুসরণ করলো। কক্ষে সুদর্শন স্যার কবির খান প্রবেশ করেছে। এতক্ষণ যতটা কোলাহলপূর্ণ ক্লাসটা ছিল, কবির খান ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ঠিক ততটাই নীরব হয়ে যায়। সারা প্রিয়তা একজন আরেকজনের নিজেদের মুখ চাওয়াচাই করে। সারা প্রিয়তার হাত চেপে ধরে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলে। কবির নিজেও হয়তো ওদের দুজনকে এখানে দেখে থমথমে খেলো, বিশেষ করে প্রিয়তাকে দেখে। বিয়ের পর তার উপর মির্জাবাড়ির বউ এত পথ জার্নি করে গ্রাম থেকে উপজেলায় এসে ভার্সিটিতে পড়ালেখা করতে পারে, কবির ভাবতে পারেনি। তার অবশ্য কারণ রয়েছে। আম্বিয়া মির্জা সম্পর্কে কবির অবগত, তাই এমনটা ভাবা স্বাভাবিক। তবে পরক্ষণেই ভাবে, একজন এমপির বউ নিশ্চয়ই পড়ালেখা নিয়ে হেলাফেরা করবে না, উচ্চশিক্ষিত করবে। কবির শত শত ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রথমে সবার সাথে পরিচিত হলো, অতঃপর ক্লাস কন্টিনিউ করে। প্রিয়তা সারা মাইশা ক্লাস শেষে এসে গেটে দাঁড়িয়ে রইল, রাহাত নিতে আসবে। 7-8 মিনিট অপেক্ষা করার পর সত্যি রাহাত এলো। মাইশা রাহাতের পাশে বসে, সারা প্রিয়তা পেছনে। সবাই টুকটাক কথা বলতে বলতে গাড়ি মির্জাবাড়ির
সামনে এসে দাঁড়ালো। সবাইকে নামিয়ে দিয়ে রাহাত আবার অফিসের উদ্দেশ্যে চলে গেল। বাড়ির ভেতরে এসে প্রিয়তা সোজা নিজের রুমে চলে এলো। গোসল করে বিছানায় শোয়া মাত্র রাজ্যের ঘুম এসে চোখে হানা দিল। শরীর ক্লান্ত থাকায় দ্রুত ঘুমিয়ে গেল। সারা খাবার খাওয়ার জন্য ডাকতে এসেও ডাকে না, ঘুমিয়েছে থাক। ভার্সিটিতে ওরা সবাই আবার হালকা নাস্তা পানি করেছিল, তাই আর আগ্রহ নিয়ে ডাকে না। প্রিয়তার ঘুম ভাঙে ফোনের রিংটনের শব্দে। ভ্রু কুচকে কিঞ্চিত সময় ভাবে, কার ফোন এভাবে কাকের মতো কাকা করছে। ওর তো ফোন নেই, তবে পরক্ষণেই মস্তিষ্ক সচল হয়। ফোনের রিংটন খুব চেনা পরিচিত মনে হয়। হ্যাঁ, এটা সাদনান ভাইয়ের ফোনের রিংটন। প্রিয়তা ঝটফট চোখ মেলে সোজা হয়ে উঠে বসে। বিছানা নিজের পাশে সাদনান ভাইয়ের ফোন রাখা। ফোন তখন আর কল আসে না। প্রিয়তা ভুরু কুচকে ফোন হাতে নেয়। সাদনান ভাই চলে এসেছে এত তাড়াতাড়ি? কটা বাজে দেখার জন্য সাইড বাটন টিপে স্ক্রিনে আলো জ্বলতে একটা বাচ্চা মেয়ের শাড়ি পরা হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। প্রিয়তা অবাক, এতটাই অবাক যে নিজের বাঁ হাতটা কখন নিজের অজান্তেই মুখের উপর চেপে ধরেছে সেদিকে ধ্যানই নেই। এটা তো সে। আজ থেকে আরও প্রায় 4 বছর আগে আয়নাকে সেদিন দেখতে গিয়েছিল মির্জাবাড়ির সবাই। সেদিন প্রিয়তা নিজেও বোনের মতো সেজেছিল শাড়ি পরে। সে তো কোনো ছবি তুলেনি, তবে ছবিটায় প্রিয়তা শাড়ির কুচি ধরে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলা শব্দ পেয়ে তড়িঘড়ি করে ফোন আবার আগের স্থানে রেখে দিল। ছাই রঙের ট্রাউজার পরনে, গলায় একটা তাওয়াল যার এক প্রান্তে দিয়ে মাথার চুলগুলো পানি ছাড়া করছে। বলিষ্ঠ পেটানো শরীর, পেশিবহুলগুলো দেখতে দারুণ আকর্ষণীয় লাগছে। প্রিয়তা আস্তে করে একবার ঢোক গিলে মাথা নুয়ে নিল। সাদনান ততক্ষণে বউয়ের সামনে এসে দাঁড়িয়ে। ফোনটার দিকে এক পলক তাকিয়ে উল্টো ঘুরে বউয়ের কোলে মাথা রেখে আলগোছে শুয়ে পড়ল। প্রিয়তা চমকে ওঠে, শরীরে শীতল স্রোত বয়ে যায়। সাদনান বউয়ের হাত জোড়া নিজের চুলে রেখে চোখ বন্ধ করে নিল। সময় গড়ালো কতক্ষণ প্রিয়তা জানে না। সাদনান প্রিয়তার কুর্তিটা পেট থেকে সরিয়ে উন্মুক্ত পেটে অধরে স্পর্শ করল। প্রিয়তা কেঁপে উঠল। শক্ত হাতে খামচে ধরে সাদনানের চুল। সাদনান সরে এলো। বউয়ের গালে হাত রেখে নিজের অধর জোড়া এগিয়ে দিয়ে প্রিয়তার কপালে ঠেকালো। প্রিয়তা চোখ বন্ধ করে নিল। সাদনান নিজের গাল প্রিয়তার গালে ঘষে দিতে প্রিয়তা ভুরু কুচকে সাদনানের থেকে একটু দূরে সরে বসে গালে হাত বোলাতে বোলাতে বলল, ব্যথা পেয়েছি। সাদনানের চোখ ছোট ছোট হয়ে এলো। বউয়ের এই এক সমস্যা, রাতেও সাদনান প্রিয়তার গলায় মুখ গুজে ঘুমাতে পারে না। প্রিয়তার সুরসুরি লাগে, তাই দূরে থাকে। ক্লিন শেভ করে নেব। না, একদম না। তাহলে প্রিয়তা চুপ করে গেল। সাদনান প্রিয়তাকে টেনে আবার নিজের কাছে আনলো। প্রিয়তার গালে হাত রেখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে প্রিয়তার ঠোঁটের উপরে স্পর্শ করে আবদার করলো, একটা চুমু খাই। সেদিন না খেলেন? প্রিয়তা লজ্জা পেল, মাথা নিচু করে বলল। সাদনান গুরুগম্ভীর কণ্ঠে বলল, একদিন মাত্র, আর বউয়ের ঠোঁটে রোজ চুমু খেতে হয়। শুধু তুমি বাচ্চা বউ বলে ছেড়ে দিচ্ছি, এখন ঝটপট একটা চুমু খেয়ে ফেলো তো। এখন থেকে রোজ খেতে হবে, বউ বড় হচ্ছে। ছি, কি সব বলছেন? মুখে কিচ্ছু আটকায় না। সাদনানের কথা শুনে প্রিয়তার শরীর শিরশির অনুভূত হলো। একটু পিছিয়ে গিয়ে নাক মুখ কুচকে বলে উঠল। সাদনান মহা বিরক্ত হলো বউয়ের কথা শুনে। প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। বুকের সাথে সংঘর্ষ হলো প্রিয়তার দেহখানা। কেঁপে উঠল প্রিয়তা। সাদনান প্রিয়তার ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আম ইয়োর হাজব্যান্ড। আটকানোর কি আছে? দাও দাও, বড় একটা লম্বা চুমু দাও। প্রিয়তা ছোটাছুটি করে, ছাড়াতে চায় সাদনানের শক্ত হাতের বাঁধন। সাদনান এ পর্যায়ে এসে বউকে আরো চেপে ধরল নিজের সাথে। প্রিয়তা দম বন্ধ হয়ে আসছে। জোরে বার কয়েক শ্বাস টানে, ভ্রু কুঁচকে বলে, এমপি সাহেব, আপনি দিন দিন বেশি বেহায়া হচ্ছেন। বেহায়া আমি আগে থেকেই, সেটা শুধু তোমার জন্য আমার জান। সাদনান বিড়বিড় করে বলল। প্রিয়তা নিজেকে ছাড়িয়ে ওর নাগায়ে জড়াতে জড়াতে ভ্রু কুঁচকে জানতে চাইল, কিছু বলছেন? সাদনান জবাব দেয় না। বউকে ফের টেনে নিজের কাছে নিল। নিজের বেহায়া হাতের স্পর্শ কাবু করে মেয়েটাকে। প্রিয়তা সাদনানের কাছে হার মানল। ছোটাছুটি থামিয়ে শক্ত করে সাদনানের চুল খামচে ধরে সাদনান সময় নিল।
গাঢ় হতে প্রগাঢ় একটা চুম্বন করলো বউয়ের অধরে। ছাড়া পেয়ে প্রিয়তা জোরে জোরে শ্বাস টানে। সাদনান ডান হাতে নিজের অধর মুছে বাঁ হাত এগিয়ে প্রিয়তার অধরে স্পর্শ করে মৃদু কণ্ঠে জানালো, এখন এটুকুই সীমাবদ্ধ থাক, খুব শীঘ্রই সীমা লঙ্ঘন করবো আমার জান। বেশ কিছুদিন নাগাদ সাদনানের দেখা খুবই কম পাওয়া যাচ্ছে। দুদিন বাদে ভোর, দেখা না পাওয়ারই কথা। সকাল সকালই আজ সাদনান বাড়ি থেকে বেরিয়েছে। এরপর আর লোকটার দেখা মিলেও নি। যদিও একবার ফোন করেছে দুপুরে খাবার খাওয়ার কড়া নির্দেশ দিয়ে। এখন বিকেল। প্রিয়তা দুপুরে খাবার খাওয়ার পর ঘুমিয়েছিল। হঠাৎই ঘুম ভেঙে যাওয়াতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস বইছে। প্রিয়তা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ছুঁয়ে দিচ্ছে। বেশ ভালোই লাগছে। প্রিয়তা নিজের দিকে একবার তাকালো। আজ দুপুরে গোসল করে শাড়ি পরেছে কালো রঙের, আয়নাও পরেছে, সাথে প্রিয়তাকেও পরিয়ে দিয়েছে। প্রিয়তা কিছু ভেবে সারা রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। দরজা কড়া নাড়তেই সারা ভেতর থেকে বলল, কে? দরজা খোলা আছে। প্রিয়তা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সারা একটা বই হাতে বসে আছে, হয়তো কোনো উপন্যাসের বই হবে। প্রিয়তা সেদিকে নজর দিল না। যা মতলব নিয়ে এসেছে সেটা উগরে দিয়ে বলল, চল বৃষ্টি ভিজি, অনেক দিন ধরে ইচ্ছে করে। সারা অবাক হলো। বই বন্ধ করে বলল, মা জানতে পারলে দুজনকে আস্ত রাখবে না, আর দাদি আসরের আজানের পর কাউকে ছাদে যেতে বারণ করেছে। প্রিয়তা যতটা উচ্ছ্বসিত হয়ে কথাটা বলেছিল, সারার কথা শুনে ঠিক ততটাই মনক্ষুণ্ণ হলো। সারা প্রিয়তার মুখের দিকে তাকিয়ে মায়া হলো। বই পাশে রেখে উঠে দাঁড়িয়ে প্রিয়তার হাত ধরে টেনে ছাদের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল, চল, কেউ দেখার আগে চলে আসবো। প্রিয়তার আম্বিয়া মির্জার কথা মাথায় আসতেই সারাকে থামিয়ে দিয়ে বলল, থাক, দাদি জানতে পারলে আবার ঝামেলা করবে। প্রিয়তার কথা শুনল না সারা। টেনে নিয়ে ছাদে চলে এলো। মুহূর্তের মাঝে বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিল। সারা প্রিয়তাকে টেনে নিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা শরীরে পড়তেই প্রিয়তা ভুলে গেল। বাচ্চাদের মতো দুই বান্ধবী ইচ্ছে মতো ভিজল। বেশ অনেকটা সময় পর প্রিয়তা কাঁপতে কাঁপতে সারাকে বলল, সারা চল, আমার ঠান্ডা লাগছে। সারার হয়তো আরো কিছুক্ষণ থাকতে মন চাচ্ছিল, কিন্তু প্রিয়তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে এলো। প্রিয়তাকে ফ্রেশ হয়ে নিতে বলে নিজেও রুমে চলে গেল। সন্ধ্যায় সারা প্রিয়তার আর নিজের জন্য চা হাতে রুমে এলো। প্রিয়তা তখন কম্বল মুড়ি দিয়ে বিছানায় গুটি সুটি মেরে শুয়ে আছে। সারা চা রেখে প্রিয়তার পাশে বসে প্রিয়তার গালে হাত রেখেই চমকে উঠল। শরীর আগুনের ন্যায় গরম। সারা প্রিয়তাকে বার কয়েক ডাকলো। প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। সারা রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 2 মিনিটের মাথার সাথে সুফিয়া বেগম, সালেহা বেগম। সালেহা বেগম এসেই প্রিয়তার পাশে বসলো। সুফিয়া বেগম আর সারা মিলে বালতিতে করে পানি আনে, মাথায় দিয়ে অল্প খাবার খাইয়ে দিয়ে জ্বরে ওষুধ খাইয়ে দিল। জ্বর ছাড়লো ঘন্টাখানেক পর। তখন রাত 8টা। সবাই চলে গেল, শুধু সারা প্রিয়তার পাশে বসে রইল। রাত 10:30 নাগাদ সাদনান রুমে এলো। গায়ের পাঞ্জাবি ঘামে জপজপে। সারাকে নিজের রুমে আর প্রিয়তাকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুচকে এলো। চিন্তার ভাঁজ পড়ে কপালে। কিঞ্চিত পরিমাণ সময় ভ্রু কুচকে দরজায় দাঁড়িয়ে থেকে রুমে প্রবেশ করে। কাবার থেকে বাসায় পরিহিত পোশাক নামাতে নামাতে জিজ্ঞেস করলো, এত রাতে তুই বসে আছিস? ভাইয়া, প্রিয়ার জ্বর হয়েছে। সারা জানালো। সাদনান তড়িৎ গতিতে কাপড় হাতে সারার দিকে এক পলক তাকিয়ে আবার বিছানায় বউয়ের দিকে তাকিয়ে বলে উঠল, কি বলছিস? সকালে ভালো ছিল, দুপুরে ফোন করলাম, তখন তো বলেনি। সন্ধ্যায় হয়েছে। তুই গিয়ে ঘুমিয়ে পড়, রাত অনেকটা হয়েছে। আচ্ছা। সারা চলে গেল। সাদনান দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে বউয়ের কাছে এলো। প্রিয়তার গালে হাত দিয়ে দেখলো জ্বর বেশ ভালোই আছে। এর মধ্যে দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান দরজা খুলতেই সুফিয়া বেগম রুমে এলো, হাতে খাবারের ট্রে। উনি প্রিয়তাকে খাবার খাইয়ে দেওয়ার কথা জানালে সাদনান না করে দিল। রাত অনেকটা হয়েছে, নিজে করে নিবে বলে ছোট মাকে বুঝিয়ে সুজিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিল।
সাদনান মগে করে পানি আনে, ছোট্ট টাওয়াল দিয়ে প্রিয়তার হাত মুখ মুছিয়ে দিল। প্রিয়তা নিভু নিভু চোখে তাকিয়ে শুধু কিছু বিড়বিড় করলো। সাদনান সে সব শুনতে পেল না, তবে বউ সব নালিশ যে নিজের নামে করছে সেটা ঠিক ঠাওর করতে পারে। মগ ওয়াশরুমে রেখে হাত মুখ ধুয়ে এলো, খাবার থালা হাতে প্রিয়তার সামনে বসলো। প্রিয়তা তখনও জ্বরের ঘোরে কিছু বলে যাচ্ছে। সাদনান প্রিয়তার মুখে এক হাত চেপে ধরে খাবার দিল। 2-3 বার দেওয়ার পর হলো আসল কাহিনী। গড় গড় করে প্রিয়তা বমি করলো, যার সবটাই সাদনানের কাপড়ের উপর পড়লো। নিজের জামা কাপড় সাথে সাদনানেরটাও নষ্ট করলো। সাদনান অসহায় চোখে বোর দিকে এক পলক তাকিয়ে আবার নিজের দিকে তাকালো। প্রিয়তা বাচ্চাদের মতো করে মুখে হাত চেপে বসে আছে। সাদনান ফোঁস করে দম ছাড়ে। খাবার থালা সেন্টার টেবিলে রেখে প্রিয়তাকে নিয়ে ওয়াশরুমে গেল। প্রিয়তার শরীরের গরম উষ্ণতা সাদনানের শরীরে শিহরণ তৈরি হলো। জামার চেন খুলতে গিয়ে সাদনান বুঝতে পারলো এই কাজটা করতে যাচ্ছে সেটা তার জন্য সহজ হবে না, কিন্তু করতে হবে। কিচ্ছু করার নেই। ভালোবাসার মানুষ, সাথে বউ, পুরুষত্ব ঠিকই জেগে উঠেছে। নিজের ভেতর উত্তেজনাকে চেপে রেখে এক টানে প্রিয়তার গায়ের জামা খুলে নিল। প্রিয়তা অর্ধনগ্ন শরীরের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ সাদনান চোখ বন্ধ করে নিল। প্রিয়তা নিজেও লজ্জায় স্বামীর ছোঁয়ায় আড়ষ্ট, তবে শরীরে বিন্দু পরিমাণ শক্তি অনুভব করে না। কাজটা নিজে একা করা সম্ভব নয়। মাথা নিচু করে রইল। সাদনান পাশ থেকে তাওয়াল নিয়ে প্রিয়তার গায়ে পেঁচিয়ে দিল। প্রিয়তার জামাটা ধুয়ে নিয়ে প্রিয়তার গা মুছিয়ে দিল। সব কাজ শেষ। সাদনানের যেন বিশ্বযুদ্ধ জয় হওয়ার মতো অনুভূত হলো। তবে ভেতরে ভেতরে ঠিকই বউয়ের এমনতর অবস্থা, নিজের পুরুষালী সত্তা বারবার তাকে বউয়ের প্রতি আকৃষ্ট করছে। সাদনান প্রিয়তাকে ওয়াশরুম থেকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। সাদনান চলে গেল। প্রিয়তার শরীর এতক্ষণে একটু বল আসছে। একটু আগের কথা ভেবে নিজে নিজে লজ্জায় রংধনু হতে লাগলো। তবে চোখে গুলো জ্বলছে। জ্বরটা আবার আসছে। প্রিয়তা বিছানায় পা তুলে গায়ে কম্বল টেনে চোখ বন্ধ করে নিল। সাদনান শরীর উত্তেজনায় এবং বুকের ভেতর হাওয়া তোলপাড় কমাতে সময় নিয়ে শাওয়ার নিল। বেশ অনেকটা সময় পর বেরিয়ে এলো, দেখলো প্রিয়তা শুয়ে পড়েছে। সাদনান কাছে গিয়ে ডাকতেই প্রিয়তা উঠে বসলো। সাদনান প্রিয়তার হাতে একটা গেঞ্জি এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে নাও। সাদনান উল্টো দিকে ফিরে রইল। প্রিয়তা গেঞ্জিটা পরে টাওয়াল নিয়ে বিড়বিড় করে বলল, অদ্ভুত লোক, একটু ভালোবাসে না। সাদনান প্রিয়তার কথা শুনলো, তবে না শোনার মতো করে আবার একটা প্লেটে খাবার নিল। প্রিয়তাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে নিজেও অল্প খেয়ে নিল। বড় লাইট অফ করে ছোট লাইট লাগিয়ে দিয়ে বিছানায় এলো। সাদনান শোয়া মাত্রই প্রিয়টা একটু গুটিয়ে গেল। সাদনান সেটা লক্ষ্য করলো। প্রিয়টাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, তুমি বললে ভালোবাসি না, অথচ কাছে এলে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। না জানি গভীরভাবে ছুঁয়ে। চুপ, আগে ছুঁয়ে তো দেখুন। ইস, কি লজ্জাজনক কথা। সাদনান শব্দ করে হেসে উঠল। প্রিয়তা এতক্ষণে বুঝতে পারে মুখ ফসকে বেফাস কথা বলে ফেলেছে। এখন এই বেহায়া সাদনান ভাই কি করবে? প্রশ্নটা মাথায় আসতেই প্রিয়তা চট করে সরে যেতে চাইল সাদনানের শক্ত হাতের বাঁধন থেকে, কিন্তু সাদনান সেটা হতে দিল না। এক ঝটকায় প্রিয়তাকে নিচে ফেলে নিজে প্রিয়তার উপর বসে আবছা আলোর মাঝে প্রিয়তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে উস্কে দিয়ে এখন পালানো হচ্ছে, কিন্তু সেইটা তো হচ্ছে না। সো সরি আমার জান, এতদিন সময় দিচ্ছিলাম, নিজেকে সামলে রেখেছিলাম, এখন তুমি সামলে নাও। সাদনান নিজের কথা শেষ প্রিয়তার গলায় মুখ গুজে দিল। আস্তে আস্তে ঘাড়ে গলায় অধরে অজস্র চুম্বন করতে লাগলো। প্রিয়তা নিজেও সাদনানের প্রতিটা স্পর্শে সঙ্গ দিল, সাথে পাল্লা দিয়ে নিঃশ্বাসের শব্দ দ্বিগুণ হলো, যা রাতের আধারে বড্ড ভারী শোনালো। সারা পরপর কয়েকবার হাসি দিতেই রাহান ফুঁসে ওঠে। চায়ের কাপ ঠাস করে টেবিলের উপর রেখে ধমকের স্বরে বলে উঠল, কে বলেছে বৃষ্টিতে ভেজবার? সারা চুপ করে শুনলো, কিচ্ছু বলল না। রয়ে শোয়ে চায়ের কাপে চুমুক বসায়। রাত 11:30। রাহান সাদনানের সাথে বাড়ি ফিরেছে। খাবার খেয়ে রুমে আসার পরপরই সারার আগমন হয়েছিল। রাহানও অবাক হয়েছে। সাথে এত রাতে একটা ছেলের রুমে আসার জন্য কিছু করা কথা শোনাবে চিন্তা করে
বড্ড ছেলে মানুষই করে সারা, বড় হয়েছে বুঝতে হবে। কিন্তু রাহান কিছু বলার আগেই সারা মিনমিন করে আবদার স্বরে বলছিল, আমার চা খেতে ইচ্ছে করছে, চলো না দুজন মিলে চা খেয়ে আসি। রাহান কিছু বলতে গিয়েও পারেনি, হয়তো ভালোবাসার মানুষটার একটু সঙ্গ পাবে সেই লোভে। তৎক্ষণাৎ বেরিয়ে আসে বাড়ি থেকে, গেট দিয়ে নয় দেয়াল টপকে। ইস, সারাকে দেয়ালের ওপারে আনতে কতটা না কষ্ট হয়েছে। রাস্তার পাশে ঘাসের ওপর পড়েছিল বিধায় রাহান ব্যথা পায়নি, নয়তো কি অবস্থাটাই না হতো ভাবতে গায়ে কাটা দেয়। সারাকে দুই হাতে আগলে নিতেই সারা লাফ দেওয়ার পর রায়হানকে নিয়ে ধপাস করে পড়েছিল। রাহান ভাই। হঠাৎ সারাটাকে রাহানের ভাবনা ছোট ছিঁড়ে আকস্মিক এইভাবে ডাকায় নিজেও তড়িঘড়ি করে জবাব দিল, হ্যাঁ বল। বাড়ি যাব না? সারা জিজ্ঞেস করলো। রাহান হাতের চায়ের কাপে শেষবার চুমুক দিয়ে সেটা পাশে ফেলে দিয়ে বলল, হ্যাঁ চল। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। জায়গাটা গ্রাম হলেও সবকিছু কেমন আধুনিকতার ছোঁয়া। রাস্তা পিচ ঢালা, আবার মাঝে মধ্যে একটু পথ হাঁটার পর আবার লাইট দেওয়া। পাশের জমিগুলো বেশ কিছু ভরে নিয়েছে, হয়তো খুব দ্রুত এগুলোতে বড় বড় দালান হবে। গ্রামে 11:30 মানে অনেক রাত। তবে চায়ের দোকানগুলোতে মাঝবয়সী কয়েকজন মিলে মিলে চায়ের সাথে টিভি দেখতে দেখতে আড্ডা জমিয়েছে। এমনি একটা দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ফিস করে বলা বলি করতে লাগলো, কয়েকজনের আবার তাল মেলালো। সারা শরীর ঘিন ঘিন করতে লাগলো। রাহান রাগে চোয়াল শক্ত করে সারার হাত ধরে সেখান থেকে দ্রুত চলে এলো। সারার চোখে পানি টলমল করছে, হয়তো আখি পল্লব ঝাপটাতে সেগুলো গাল বেয়ে জমিনে লুটিয়ে পড়বে। রাহান প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে। এক হাতে আগলে নিল এক বাহুতে। সারা কান্না ভুলে শিউরে ওঠে, শক্ত হাতে নিজের পরিহিত জামা খামচে ধরে বলল, সরি রাহান ভাই, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হলো। আমি বায়না না ধরলে এমনটা হতো না। চাপকে সব দাঁত ফেলে দিব। এদের কথা কানে তুলতে নেই। আমি এদের কথার জবাব নীরবে দিয়ে দিব। শেষের কথাটা বিড়বিড় করে বলল। সারা শুনতে পেল না, তাই ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? না, বাড়ি চলে এসেছি। চল আগে তুই যা, আমি পরে উঠছি। আচ্ছা। সারাকে রাহাত উপরে উঠতে সাহায্য করে। সারা প্রাচীর টপকে ওপারে চলে গেল, সাথে সাথে রাহান নামলো। মই বেয়ে আগে সারা নিজের রুমে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে সারা। রাহান মই একটা গাছের সাথে রেখে নিজে পাইপ বেয়ে ওয়াশরুমে নিয়ে নিজের রুমে গেল। সারা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও রুমে চলে গেল। আর সবটা বিষয় কেউ অন্ধকারের আবছা আলোর মাঝে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। কবির ব্যালকনি থেকে রুমে এলো। আজ অনেক দিন নিজের মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে মনের কথা শুনে মেসেজ দিয়েই ফেললো। মেয়েটা বড্ড জ্বালাচ্ছে, বেশ কিছুদিন হলো। একটা বিহিত করা প্রয়োজন। নিজের মনের সাথে রোজ যুদ্ধ করা তো সম্ভব নয়, যেখানে এই রমণী মনের মধ্যে খাপটি মেরে বসে রয়েছে। এখন দেখা যাক কাল কি হয়। তিনি ফেসবুকে স্ক্রল করছিল। খুব বেশি একটা সে ফেসবুকে আসে না, শুধু নামেই একটা অ্যাকাউন্ট রয়েছে। ব্যস্ততার মধ্যে সেটাই খুব বেশি আসার সময় হয় না। মাঝে মধ্যে রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু আসে। হঠাৎ মেসেঞ্জারে টুং করে শব্দ করে একটা মেসেজ এলো। তিনি চমকালো। অনাকাঙ্ক্ষিত আইডি থেকে মেসেজ দেখে হাত কাঁপলো, তবে মেসেজটা ওপেন করলো। আর সাথে সাথে তিনি আরো কয়েক দফা অবাক হলো। কবির খান মেসেজ করেছে, কাল বিকেলে বাসের পাশের রেস্টুরেন্টে আসবা। তিনি তপ্তা খেয়ে বসে রইল। বিশ্বাস করতে কষ্ট হলো এটা কবির স্যার। তাই তো বার কয়েক আইডি চক্কর কাটলো। সত্যি এটা কবির স্যারের আইডি নাকি ফেক? না, এটাই কবির খানের আইডি। তিনি মেসেজ সিন করে নেট বন্ধ করে শুয়ে পড়ল। আর সারা রাত ভাবতে লাগলো, কাল যাবে না যাবে না। ওয়াশরুমে এসেই সাদনান আগে বউকে ফ্রেশ হতে সাহায্য করলো। প্রিয়তা একদম নেতিয়ে গিয়েছে। মেয়েটা প্রথমবারের বলিষ্ঠ সুপুরুষ সাদনানের গভীর থেকে গভীর স্পর্শে মুড সাজাচ্ছে। বউয়ের এমন অবস্থায় সাদনানের মায়া হলো। কতবার না করলো সাদনান, কিন্তু বউ তার বেহায়া হয়ে সাদনানের কথা পাত্তাই দিল না। উন্মাদ সাদনান বউয়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলো না। এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি, সময় দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আর কতদিন একই ঘরে একই বিছানায় পাশাপাশি শুয়ে ভালোবাসার মানুষটার কাছ থেকে কত দূরে থাকা যে সম্ভব হচ্ছে না।
আর সেটা অসম্ভব করে দিয়েছে বউ নিজে। সাদনান প্রিয়তার গায়ে টাওয়াল পেঁচিয়ে দিয়ে ওয়াশরুম থেকে এনে বিছানায় বসিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে গেল। প্রিয়তা সাদনান যাওয়ার পর নিচে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, সাদনানের জন্য কাপড় নামিয়ে রাখে। অতঃপর জায়নামাজ বিছিয়ে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো। সাদনান খুব দ্রুত বেরিয়ে এলো। প্রিয়তার দিকে তাকিয়ে বিছানায় প্রিয়তার পাশ থেকে নিজের ড্রেস হাতে নিল। প্রিয়তা লজ্জায় মাথা নিচু করে উঠে ওয়াশরুম যাওয়ার জন্য উদ্যত হতেই সাদনান এগিয়ে এসেছে ধরল। প্রিয়তা মিহি কণ্ঠে বলল, আমি পারবো, আপনিও আসুন, অজু করে নেবেন। সাদনান মাথা দুলালো। প্রিয়তা অজু শেষ, সাদনান অজু করে এলো। সাদনান আগে দাঁড়ালো। প্রিয়তা সাদনানের থেকে সামান্য পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। প্রিয়তা বারবার লজ্জায় মাথা নুয়ে রাখছে। সাদনান বিষয়টা বুঝতে পারে, প্রিয়তাকে টেনে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, লজ্জা নারীর ভূষণ। আমার ব্যক্তিগত নারী আমার সামনে লজ্জা পাবে স্বাভাবিক, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে এসব হবেই। ভালোবাসা না থাকলেও এইসব হয়? প্রশ্নটা খুব সহজ, কিন্তু সাদনানের নিকট ছোট্ট বউয়ের এই ছোট্ট একটা প্রশ্ন বড্ড ভারী আর জবাবটা খুব কঠিন মনে হলো। সাদনান সময় নিয়ে বউয়ের মাথার তালুতে চুলের ভাঁজে নিজের অধরে স্পর্শ করে জবাব দিল। অবশ্যই হয়। আপনি আমায় ভালোবাসেন? কৌতুক মনে হলো সাদনানের কাছে প্রিয়তার এই প্রশ্নটা। হাসলো বোধহয় সাদনান। প্রিয়তা সাদনানের হাতের বাঁধন হতে মুক্তি পেটে ছোটাছুটি করলো। সাদনান সেটা সম্ভব হতে দিল না। আবার টেনে জড়িয়ে ধরে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে নিজেও প্রশ্ন করলো, আমার স্পর্শে বুঝি ভালোবাসা ছিল না? প্রিয়তা কেঁপে উঠল। প্রিয়তার জবাব দিতে ইচ্ছে করলো, স্বর্গসুখ পেয়েছি, ভালোবাসা না থাকলে বুঝি এটা সম্ভব হতো? কিন্তু কোনো জবাব প্রিয়তা দিল না। সাদনান নিজেও আর কথা বাড়ালো না, বউকে আরো সময় দিল। সময় তো আর চলে যাচ্ছে না। আজ সকাল থেকে তিন্নি ভাবছে, ভার্সিটি অফ, ভোটকাল, আজ টিউশন করে হোস্টেলে ফিরে আসবে এমনটাই চিন্তা ভাবনা ছিল। কিন্তু কাল রাতে কবির খানের মেসেজের পর থেকে ভেবে যাচ্ছে শুধু যাওয়া উচিত নাকি না। আবার ভাবছে কোনো প্রয়োজন হয়তো। পরক্ষণেই ভাবছে কবির খান বুঝতে পেরে যায়নি তো যে স্যারকে ভালোবাসে। আবার ভাবে যাওয়া উচিত, স্যার মানুষ ডেকেছে, না গেলে বেয়াদবি হবে। তিন্নি দোটানায় ভুগছে। তিন্নির এখন খুব করে নিজের পরিবার না থাকার অভাবটা উপলব্ধি করতে পারছে। পরিবার, মা বাবা ভাই কেউ যদি এখন পাশে থাকতো নিশ্চয়ই এ ব্যাপারে কথা বললে একটা সলিউশন দিত। কিন্তু তিন্নির তো তেমন কেউ নেই। তিনি বিছানা থেকে ফোন হাতে নিল। যদি এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করা যায় সেটা এই মুহূর্তে মাইশা। তিন্নির স্কুল কলেজ লাইফে তেমন কোনো ফ্রেন্ড নেই। মূলত সময় হয়নি এসবে ধ্যান দেওয়ার। ভার্সিটিতে গিয়ে মাইশার সাথে কেমন অদ্ভুতভাবে এই সম্পর্কটা তৈরি হলো তিন্নি এখন বুঝতে পারে না। মাইশাকে ফোন দেওয়ার সাথে সাথে কল রিসিভ হলো। শোন, দেখা করতে পারবি? তিনি জিজ্ঞেস করলো। মাইশা কিঞ্চিত সময় নিয়ে বলল, এখন তো বাড়ি থেকে বেরোতে দিবে না, কাল ভোট, বুঝতে পারছি। তুই একটা কাজ কর না, আমাদের বাড়ি চলে আয়। তিন্নি কিছু ভেবে বলল, ঠিক আছে। তিনি কল কেটে রেডি হয়ে মির্জা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুপুরে সাদনান বাড়ি ফিরল আজ। প্রিয়তা অবাক, শোয়া থেকে উঠে বসে বিস্ময় নিয়ে বলে উঠল, আপনি? সাদনান জবাব দিল না। এগিয়ে এসে প্রিয়তার কপালে হাত রাখে। মেয়েটার সকালে জ্বর এসেছিল। এক রাতেই বউয়ের অবশ্য করুণ ভবিষ্যৎ কি হবে। ভবিষ্যতে কি হবে, বউর দিকে এখন থেকে নজর দিতে হবে। এখন জ্বর নেই। সাদনান গায়ের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, আবার যেতে হবে, শাওয়া নিবে? আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। প্রিয়তা বিছানা থেকে উঠে গিয়ে কাবার থেকে কাপড় নিতে নিতে বলল। সাদনান গায়ের পাঞ্জাবি খুলে সোফায় রেখে তাওয়াল হাতে প্রিয়তাকে টেনে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, একসাথে নিয়ে নেব, আমাকে আবার যেতে হবে। প্রিয়তা কিচ্ছু বলল না। আগে প্রিয়তা শাওয়ার নিল, ড্রেস চেঞ্জ করে সাদনান বউকে রুমে পাঠিয়ে দিল। অতঃপর নিজে বউয়ের কাপড় ধুয়ে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। সাদনান কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে এসে দেখলো প্রিয়তা বিছানায় বসে আছে। সাদনান এক পলক সেদিকে তাকিয়ে নিজের চুল মুছতে মুছতে বউয়ের পাশে গিয়ে বসলো। প্রিয়তা তাওয়াল নিজ হাতে নিয়ে সাদনানের চুল মুছে দিল। সাদনান হাসলো। দারুণ লাগে যখন এই ছোট্ট ছোট্ট হাত দুটির মালিক তার জন্য কিছু করে।
কালাম খান ভোট প্রচারণা গিয়েছিল আজ। মফিজুল মির্জা একজন বিজনেসম্যান, রাজনীতি সম্পর্কে খুব কমই ধারণা। মূলত এসবে আজম মির্জা বা মফিজুল মির্জা দুই ভাইয়ের ততটা আগ্রহ নেই। তাই তো বাবা এত বড় নেতা হওয়ার পরেও দুই ভাই বাবার ব্যবসায় হাত লাগালেও রাজনীতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে এবার সাদনানের জন্য সবাই খাটছে, এ তো সবাই কম বেশি আশ্চর্য। আজ সকালে তারা বেশ কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে, দুপুর হতেই আবার ফিরে আসছে। তিন্নি মাইশার সাথে কথা বলে চলে যেতে যাচ্ছিল, কিন্তু সুফিয়া বেগম সালেহা বেগম যেতে দেয়নি। দুপুরে খাবার না খাইয়ে কিছুতেই যেতে দেবে না, তিনি বাধ্য হয়ে থেকে গেল। দুপুরে সবাই একসাথে খাবার খেলো। কালাম খান অদ্ভুতভাবে মেয়েটাকে কয়েকবার নজরে পড়ে, মনে হচ্ছিল কোথাও দেখেছে। পরক্ষণেই মনে পড়ে মাইশার বিয়েতে দেখা হয়েছে, কিন্তু না, আরো কোথাও দেখেছে। তিন্নি কালাম খানের সাথে একবার কথা বলেছে, স্যারের বাবা বলে কথা। খাবার শেষ, কালাম খান সবার সাথে আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি অনেক আগেই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু গাড়ি একটাও নেই। 3:30টায় বেরিয়েছিল, 4টার দিকেও তিন্নি কোনো গাড়ি পেল না। মূলত সব গাড়ি ভর্তি মানুষ, কোনো ফাঁকা গাড়ি নেই। কালাম খান নিজের গাড়ি নিয়ে গেট ওভারটেক করার সময় তিন্নিকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। মেয়েটা বাড়ি থেকে অনেকটা সময় বেরিয়ে আসছে, গাড়ি পাচ্ছে না তা তিনি বুঝতে পারে। গাড়ি সাইড করে ঘাড় করিয়ে তিন্নিকে ডাকলো। তিন্নি কাছে এগিয়ে গেল, মুচকি হেসে বলল, জি আঙ্কেল। তুমি কোথায় যাচ্ছ? গাড়ি নেই? হ্যাঁ আঙ্কেল, একটা গাড়ি ফাঁকা নেই। আমি সামনে একটা টিউশন আছে, ওখানে যাব। তুমি আমার সাথে এসো, আমি এই দিক দিয়ে বাড়ি ফিরছি। তিন্নি না করতে ইচ্ছে করলো, কিন্তু কোনো গাড়ি নেই, তার উপর ভদ্রলোক নিজে থেকে বলেছে। তিনি বেশি কিছু না ভেবে উঠে গেল। কালাম খান গাড়িতে তিন্নির সাথে অনেক কথা বলল। তিনির বাবা মা নেই জানতে পেরে উনি ভীষণ আফসোস করলেন। সাথে এখন থেকে কোনো প্রয়োজন হলে ওনাকে জানাতে বলল। তিন্নি শুধু মুচকি হাসলো। কালাম খান যে ভীষণ ভালো লোক সেটাও তিন্নি বুঝতে পারে। আধ ঘন্টা পর তিন্নি বড় একটা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলল। এটা ছাদে একটা রেস্টুরেন্ট রয়েছে। কালাম খান তিন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করতেই আরেকটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। পার্কিং লটে গাড়িটা পার্ক করে গাড়ির মালিক গাড়ি থেকে বেরোতেই কালাম খান ভ্রু কুঁচকে নিল। এটা কবির গাড়ি নিয়ে বেরিয়েছে আজ। কালাম খান গাড়ি স্টার্ট করলো, হয়তো ছেলের কোনো জরুরি কাজ রয়েছে। তবে মনে মনে কিছু একটা খটকা রাখলো। হঠাৎ করেই মনে পড়লো তিন্নির ছবি তিনি তার ছেলের ফোনে লক স্ক্রিনে দেখেছে। ছবিটা স্পষ্ট ছিল না বিধায় এতক্ষণ বিষয়টা মনে করতে পারছিল না। তবে বিষয়টা তেমন পাত্তা দিল না। অফিস থেকে জরুরি ফোন কল আসায় বিষয়টা আরো ভুলে গেল। কবির গাড়ি পার্কিং করে গেটের দিকে তাকাতেই কালাম খানের গাড়ি নজরে এলো। একটু বিড়বিড় করে বলে উঠল, বাবা এখানে আমাকে দেখেছে। কবিরের ভাবনার মাঝেই তিন্নি এগিয়ে এসে কবির খানকে বিনয়ের সাথে সালাম দিল। কবির থমথমে কণ্ঠে সালামের উত্তর করলো। চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে জানতে চাইলো, টিউশন শেষ? না, 5টায় যাব। তিন্নি জানালো। লিফটে করে ওরা ছাদে এলো। একদম কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো। একদম নামি দামি একটা রেস্টুরেন্ট, একটা টেবিলের মধ্যে অনেক দূরত্ব, তার উপর ডেকোরেশন চমৎকার। ওরা বসার পর একজন ওয়েটার এলো। কবির তিন্নিকে কিছু জিজ্ঞেস না করেই কয়েক পদ খাবার অর্ডার দিল। ওয়েটার জানালো একটু সময় লাগবে। কবির শুধু মাথা দুলিয়ে ওয়েটারকে যেতে বলল। ওয়েটার যাওয়ার পর কবির মুখ থেকে মাস্কটা খুলে নিল। তিন্নির চোখ কবির খানের মুখে আটকে গেল। চোখে সানগ্লাস, আকাশি রঙের শার্ট, গায়ে কালো প্যান্ট, চমৎকার দেখতে এই পুরুষটাকে যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ? তিন্নি আকস্মিক কবিরের এরূপ প্রশ্নে হকচকালো। লজ্জায় চোখ নামিয়ে নিল। কবির তিন্নির দিকে তাকিয়ে হাসলো, যেটা তিন্নির নজরে এড়ালো না। কবির মুগ্ধতা নিয়ে তিন্নির দিকে তাকালো। গায়ে খয়েরি রঙের একটা কুর্তি, মাথায় ওড়না পেঁচিয়ে গলায় ঝুলানো। গায়ের রংটা চাপা, হয়তো নিজের যত্ন খুব একটা করে না, অবশ্য করার কথাও নয়। বাবা মা ছাড়া নিষ্ঠুর এই পৃথিবীতে একা একা নিজের জীবন পরিচালনা করা বড্ড কঠিন। যেই যুদ্ধ প্রতিনিয়ত তিন্নি করে আসছে, নিতান্তই বাচ্চা মেয়ে। স্যার, কোনো দরকার না, মানে এভাবে। হ্যাঁ, তোমাকে দেখো, আমার ভূমিকা নিয়ে কথা বলা একদম পছন্দ নয়। সোজা উপসংহারে পছন্দ। সোজা সাপটা বলতে গেলে
আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি চাইলে বাবাকে দিয়ে তোমাকে প্রস্তাব পাঠাতে পারতাম, কিন্তু ওই যে বললাম, ভূমিকে আমার একদম পছন্দ নয়। তাই আমার মনে হলো আগে তোমার সাথে কথা বলে তোমার মতামত জানা প্রয়োজন। অযথা জল ঘোলা না করে আমাদের মধ্যে আগে এটা নিয়ে কথা বলে ক্লিয়ার হওয়া উচিত। তিন্নি স্তব্ধ। কোশমিন কালেও তিন্নি ভাবতে পারেনি কবির এমন কিছু বলার জন্য ওকে এখানে ডেকে পাঠিয়েছে। না চাইতেও তিন্নির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কবির হক চকালো, উঠে এসে তিন্নির পাশে বসে অস্থির কণ্ঠে বলল, দেখো, তোমায় কেউ জোর করবে না, তুমি সময় নাও যতটা লাগে, কিন্তু সময় শেষ, উত্তরটা আমি পজিটিভ চাই। কবির খানের পুরো কথা না শুনেই তিন্নি মলিন কণ্ঠে বলল, স্যার, আমার পরিবার নেই, রূপগুণ কোনো দিক থেকেই আহামরি নেই, কিছুই নেই। আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি। হয়তো আবেগের বশে এইসব বলছেন এখন। যখন কোনো সমস্যায় পড়লে আমার দিক থেকে পারিবারিক কোনো সহায়তা পাবেন না, তখন আপনার হয়তো মনে হবে আবেগের বশে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করেছেন। তিন্নির কথায় কবির চোয়াল শক্ত করে নিল। মেয়েটা কি সব উদ্ভট কথাবার্তা বলছে বুঝতে পারছে? পারিবারিক সহায়তা বলতে যে আর্থিক সাহায্যের কথা বলছে সেটাও বুঝতে পারে কবির। কবির গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার আমার বয়সটাকে আবেগের মনে হচ্ছে? আর তোমার পরিবার নেই, এতে তোমার কোনো হাত নেই, সব আল্লাহরই ইচ্ছে। আর আমার বাবার আল্লাহর কোনো দিক দিয়ে কম দেয়নি যে অর্থ সম্পত্তির জন্য তোমার পরিবারের প্রয়োজন হবে। আমি তোমার কি আছে না আছে এসব জানতে চাই না। আমি তোমার ভবিষ্যতে হতে চাই, যা সবটা জুড়ে আমি থাকবো। মির্জা বাড়ির সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। প্রিয়তা এই প্রথম ভোট দিয়েছে, তাও আবার নিজের ব্যক্তিগত মানুষটাকে। আল্লাহর দরবারে রাজনীতি নিয়ে এই প্রথম প্রিয়তা আল্লাহর কাছে দোয়া চেয়েছে নিজের ভালোবাসার মানুষটার জয় নিয়ে। হ্যাঁ, প্রিয়তাও ভালোবেসে ফেলেছে। এই নেতা সাদনান ভাইকে প্রিয়তা ভালোবাসে। হয়তো পবিত্র বন্ধনের শক্তি এটা। একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, যত্ন, ভালোবাসা সবকিছু প্রিয়তা সাদনান ভাইয়ের কাছ থেকে পেয়েছে। ভোট কেন্দ্র থেকে মির্জা বাড়ির সবাইকে মফিজুল মির্জা আর রাহান তাদের দায়িত্ব নিয়ে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিয়েছে। আর সেটার সম্পূর্ণটা সাদনান কড়া নির্দেশ দিয়েছে যাতে একটা ফুলের টোকাও কারো গায়ে না লাগে। যদিও খারাপ কিছু বা বিরোধী দলের লোকেরা কিছু করবে না সাদনানের ধারণা, তারপরও সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ি ফিরে সব মহিলা সদস্যের অস্থিরতা চিন্তা সব শুরু হয়ে গেল। একটা পুরুষ মানুষ বাড়িতে নেই। দুপুর খাবার সবাই খেলো না। প্রিয়তা রুম থেকে বের হচ্ছে না, শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আম্বিয়া মির্জাকে অনেক কষ্টে খাবার খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে রুমে পাঠালো। সালেহা বেগম শাশুড়ি সেবা শেষ প্রিয়তার জন্য খাবার হাতে রুমে এলো। প্রিয়তাকে ফ্রেশ করিয়ে নিজে হাতে খাইয়ে দিল। প্রিয়তা খাবার শেষে সালেহা বেগমের কোলে মাথা রেখে শুয়ে ভীতু স্বরে বলল, মা, আমার ভয় হচ্ছে, কোনো অঘটন হবে না তো? কিচ্ছু হবে না, তুই ঘুমা। সালেহা বেগম প্রিয়তাকে সান্ত্বনার বাণী শোনালেও নিজে ভয় পাচ্ছে। না চাইতেও কত রকম চিন্তা মাথায় এসে ভর করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা বিপদ আসতে চলেছে। সালেহা বেগম প্রিয়তার মুখের দিক তাকালো। মেয়েটার মুখটা চিন্তায় শুকিয়ে একটুকুনি হয়ে গিয়েছে। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে, তাই তিনি প্রিয়তাকে বিছানায় বালিশে শুইয়ে দিয়ে রুমের দরজাটা চাপিয়ে লাইট অফ করে দিয়ে গেল। ভোট গণনার প্রতিটা কেন্দ্রে সাদনান এগিয়ে আছে। সাদনান নিজেও উপজেলা পরিষদ ভবনে বসে আছে। ঘোষণা খুব শিগগিরই দেয়া হবে। টিভি স্ক্রিনে এমন একটা খবরই ভেসে রয়েছে, সুস্থভাবে ভোট হয়েছে, কোনো দুর্নীতি করতে পারেনি এবার। পাবলিক নিজের ভোটে এবার নিজেরা দিয়েছে। রাত তখন 8টা। সাদনান স্বাভাবিক, তার পাশেই বসে রয়েছে জাফর মির্জা আর সাদনানের বাপ চাচা। অপর পাশে বিরোধী দলের প্রাক্তন এমপি, চোখে মুখে হিংস্রতা। সবার অপেক্ষায় অবসান ঘটিয়ে ভোট গণনা শেষ ঘোষণা দেওয়া হলো। বিপরীত প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে মির্জা সাদনান শাহরিয়ার জয়লাভ করেছে। খবরটা টিভি স্ক্রিনে দেখা মাত্র মির্জা বাড়িতে মহিলারা সবাই ভীষণ খুশি হয়। প্রিয়তা খুশি। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডেকে হাসি খুশি মুখে বলল, সবাই অবাক, তবে খুশির মধ্যে এমন ভালো মুহূর্তে খুশিটাকে দ্বিগুণ করে দিল। প্রিয়তা লজ্জা পেল, লিভিং রুম থেকে রুমে চলে এলো। তবে ভয় এখনো কাটেনি। যতক্ষণ না সাদনান ভাই ঠিকঠাক বাড়ি ফিরছে ততক্ষণে প্রিয়তা শান্তি পাচ্ছে না।
তবুও প্রিয়তা কিছু ভেবে সাদনানের ব্যালকনির সব গাঁদা ফুল, গোলাপ ফুল, কাঠগোলাপ, বেলি ফুল সব ফুল ছিঁড়ে নিল। নিজে কাজের লোকের সাহায্যে বাগান থেকে ফুল আনালো। আর রুমে আগে থেকে কিছু সুগন্ধিযুক্ত ক্যান্ডেল ছিল, সেগুলো দিয়ে রুমটা সাজিয়ে নিল। বিয়ের পর সাদনান প্রিয়তাকে 3টা শাড়ি দিয়েছে। সেখান থেকে একটা শাড়ি পরে সেজেগুজে তৈরি হবে এমনটাই মন স্থির করলো। রাত 9:30টার দিকে সারার ফোনে কল এলো রাহানের নম্বর থেকে। সারা অবাক হলো। এমন সময় রাহানের ফোন অপ্রত্যাশিত, তাই ভাবুক হলো। ফোন রিসিভ করে কানে দিয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ রাহান ভাই। শোন, সাদনানের গুলি লেগেছে, হসপিটালে নিয়ে এসেছি। সারার পাশেই রাহানের মা বসেছিল। তিনি তৎক্ষণাৎ এক চিৎকার দিলেন। সারার হাত থেকে ফোনটা ঠাস করে সোফায় পড়ে গেল। রান্নাঘর থেকে সুফিয়া বেগম, সালেহা বেগম, কাজের লোক সবাই লিভিং রুমে এসে জড়ো হলো। রাহান ততক্ষণে হ্যালো হ্যালো বলে। পুরো কথা তো সে বলেনি। ফোনের এপাশ হতে কোনো জবাব পাওয়া যাচ্ছে না, শুধু শোরগোল আর আওয়াজ আসছে, তাই ফোন কেটে দিল। সারা কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। রাহানের মা ততক্ষণে কথাখানা সবাইকে বলে দিয়েছে। সবাই ছুটলো বাড়ির বাইরে। সদর দরজার কাছে যাওয়া মাত্র রাহানের বাবা বাড়ির ভিতর প্রবেশ করলো। মূলত তিনি খবর পাওয়া মাত্র চলে এসেছে। ভাইজান, ভাইজান, আমার ছেলে। সালেহা বেগম ভীত স্বরে বলে উঠল। সুফিয়া বেগম যাকে আগলে রেখেছে। রফিক আহমেদ আশ্বাস দিয়ে বলল, ভাবি ভয় পাবেন না, সাদনান ঠিক আছে, গুলি হাতের বাহুতে লেগেছে, আর সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য রক্তক্ষরণ বেশি হয়নি। আমি যাব। সুফিয়া বেগম, অনামিকা বেগম, সারা, মাইশা সবাই যাবে বলে জানালো। রফিক আহমেদ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি বাড়িতে থেকে যাও ওদেরকে নিয়ে। আম্মা বাড়িতে, আর প্রিয়তা তো জানে না এসব। কি জানার কথা বলছেন বাবাই? অনাকাঙ্ক্ষিতভাবে এখন প্রিয়তার উপস্থিতি সবাই ভরকালো। প্রিয়তা সবাইকে সদর দরজায় দাঁড়ানো দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে এসে বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? সবাইকে চিন্তিত দেখাচ্ছে। প্রিয়তার কোনো প্রশ্নের জবাব কেউ দিল না। কি বলবে? সারা চোখ ফুলে আছে। সালেহা বেগমের চোখে পানি। একে একে প্রিয়তা সবার দিকে তাকিয়ে হঠাৎ অস্থির হয়ে উঠল। প্রিয়তা সারাকে অস্থির আর ভীত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে সারা? সবাই কান্না করছে কেন? কি হলো বলো? সালেহা বেগম ততক্ষণে আরো জোরে কেঁদে দিয়েছে। রফিক আহমেদ বিরক্ত হলো সব মহিলাদের ওপর। আবার পরক্ষণেই ভাবে, মায়ের মন, সন্তানের কিছু হলে মায়েদের মন অস্থির হয়ে যায়। প্রিয়তা একে একে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছে না। প্রিয়তার কোনো এক অজানা কারণেই বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। চোখ দিয়ে সমান তালে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রিয়তা শেষে রফিক আহমেদকে জিজ্ঞেস করার জন্য উদ্যত হতেই সারা বলে উঠল, প্রিয়, ভাইয়ার গুলি লেগেছে। প্রিয়তা হঠাৎ শান্ত হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে সারার দিকে তাকিয়ে পাগলের ন্যায় বাড়ি থেকে এক দৌড়ে বেরিয়ে এলো। পেছনে পেছনে সবাই এলো। সারা গিয়ে প্রিয়তাকে আগলে নিল। প্রিয়তা তখনও পাগলের মতো কিছু বলছে আর কান্না করছে। সালেহা বেগম গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। সারা রফিক আহমেদকে বলল, বাবাইয়ের গাড়ি। রফিক আহমেদ সম্মতি দিয়ে দৌড়ে চলে গেল। ফিরে এলো গাড়ি নিয়ে। প্রিয়তা পেছনের সিটে বসে গেল। সাথে সালেহা বেগম, সুফিয়া বেগম বসলো। রফিক আহমেদ গাড়ি স্টার্ট করলেন। প্রিয়তারা যখন হসপিটাল পৌঁছালো তখন রাত 10টার বেশি সময় বাজে। প্রিয়তা গাড়ি পার্কিং করার পরপরই গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালের ভেতর চলে এলো। লিফট অন। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য উদ্যত হতেই সালেহা বেগম এসে হাত টেনে ধরে বলল, পাগলামি করিস না প্রিয়, তুই 5 তলায় সিঁড়ি বেয়ে আর দাঁড়াতে পারবি? প্রিয়তা কিছু বলার আগে লিফট ওপেন হলো। সবাই লিফটে করে 5 তলায় যাওয়া মাত্র সেখানে পুলিশ আর অনেক মানুষ, সাথে সাংবাদিক তো আছেই। কিছু কিছু মানুষ গুঞ্জন শোনা যাচ্ছে এমপিকে এখানে হসপিটালাইজড করা হয়েছে, সেজন্যই এত আইন শৃঙ্খলা বাহিনী। একটু এগিয়ে যেতেই মানুষের ভিড় কমে এলো। মফিজুল মির্জা, আজম মির্জা, জাফর মির্জা একে একে সবার দেখা মিলে। আয়ান বোনকে এভাবে দেখে বুকের ভেতর ধক করে উঠল। দুই বোন তার ভীষণ আদুরে। এর মধ্যে ছোট বোনকে আয়ান সবসময় একটু বেশি ভালোবাসে, তাই বোনের এমন অবস্থা দেখে বুকের ভেতর মুচড়ে দিল।
এগিয়ে এসে বোনকে আগলে নিল। সাদনানকে কেবিনে দেয়া হয়নি, এখন বিপদ মুক্ত হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে আয়ান জানালো। তবে দ্রুত দেখা করা যাবে, ডক্টর জানিয়েছে। প্রিয়তা ভাইয়ের মুখ থেকে এসব কথায় একটু শান্ত হলো, কান্নার বেগ কমে এলো। তবে সাদনানকে দেখা না পাওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাবে না। সাদনানের জ্ঞান ফিরল 11:30 নাগাদ। এক এক করে সবাই দেখা করলো। প্রিয়তা এক কোনায় চুপ করে দাঁড়িয়ে থাকে। সবাই যাওয়ার পর সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ করে এসো। প্রিয়তা তাই করলো। দরজা বন্ধ করে এগিয়ে গেল। সাদনানের ডান হাতে গুলি লেগেছে। সাদনান বাঁ হাত বাড়িয়ে প্রিয়তাকে টেনে নিজের বুকের ওপর ফেলে দিল, যার ফলে নিজের ক্ষতস্থানে ব্যথা লাগে। নাক মুখ কুঁচকে নিল। প্রিয়তা অস্থির হয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, পোষাবে না, এভাবে থাকো। সাদনান ঘোর লাগা কণ্ঠে জানালো। বউয়ের মুখ পানে তাকিয়ে সে বুঝতে পেরেছে এই মেয়ে যে এতক্ষণে কেঁদে কুটে অস্থির ছিল। সাদনান প্রিয়তাকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় দরজায় কেউ নক করলো। প্রিয়তা সাদনানের বুকের ওপর থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে এগিয়ে গিয়ে দরজা খুলতেই রাহান এলো। রাহান ফোন সাদনানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কথা মতো কাজ হয়ে গিয়েছে। সাদনান রহস্যময় হাসি হাসলো। প্রিয়তা ড্যাব ড্যাব করে দুজনের দিকে তাকিয়ে রইল। কি নিয়ে কথা বলছে? ফোনের স্ক্রিনে কি রয়েছে এমন যে সাদনান ভাই এমন অদ্ভুত হাসি হাসলো? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান রাহানকে বলে উঠল, গুড জব, আমি এর সাথে সাক্ষাৎ সেরে নেব। তোমার ফোনের ওয়ালপেপারে কোন মেয়ের পিকচার ওটা? কালাম খানের প্রশ্নে চমকালো কবির। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। কবির খাবার চাবাচ্ছিল, কিন্তু খাবার মুখে অনাকাঙ্ক্ষিত প্রশ্নে অপ্রস্তুত হলো। খাবার মুখেরটা না চিবিয়ে গিলে নিল। পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। কামাল খান ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। কবির বাবার দৃষ্টির দিকে তাকিয়ে থমথমো খেলো। বাবার কাছ থেকে কিছু আর গোপন করা যে সম্ভব নয় বুঝতে অসুবিধা হয় না। তবে কবির খুব শিগগিরই তিন্নির ব্যাপারে বাবার সাথে কথা বলতো, এমনটাই মনস্থির করেছিল। তবে বাবা যে নিজ থেকে ছেলের পেছনে গোয়েন্দাগিরি করছে সেটা কে জানতো? কবির নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে সোজাসাপটা জবাব দিল, ওর নাম তিন্নি, তুমি চেনো, চেয়ারম্যান সাহেবের বড় নাতনির বিয়েতে এসেছিল। হ্যাঁ, তুমি সেদিন দেখা করলে, আর আমি বাবা হয়ে ছেলের গার্লফ্রেন্ডকে ছেলের সাথে দেখা করার জন্য সাহায্য করলাম। অকপটে কথাগুলো বলল কালাম খান। কবির কুশমিন কালো ভাবতে পারেনি তার বাবা এমন কিছু দেখেছে আর এসব বলবে। তবে কবির এমনভাবে বসে মুখে খাবার নিল যে এসব স্বাভাবিক, কোনো সিরিয়াস কথা নয়। কালাম খান ছেলের এমন নির্বিকার ভঙ্গিতে থাকতে দেখে মনে মনে ছেলেকে নির্লজ্জ উপাধি দিল। অবশ্য ছেলের কি দোষ, উনি নিজেই তো এমন কথা বলল। তবে দৃষ্টি আগের নাই রেখেই প্রশ্ন করল, তা কিছু কি আছে, নাকি আগের মতোই মেয়ে দেখলে 10 হাত ডিস্টেন্স বজায় রাখো? না, বিয়ে করব, তোমার সাথে দেখা করাতাম। আর হ্যাঁ, ওর কিন্তু পরিবার। সব জানি। তা কবে নিয়ে যাচ্ছ? আমরা না, ওকে আসতে বলবো। তোমার ইচ্ছে। আর হ্যাঁ, যত দ্রুত সম্ভব বিয়ে করো। নিজের হাতে রান্না খেতে খেতে খাবারের আর স্বাদ পাচ্ছি না। কালাম খানের কথায় কবির ড্যাব ড্যাব করে বাবার দিকে তাকিয়ে রইল। এর একটাই কারণ, আজ রাতের রান্না কবির করেছে। তাহলে বাবার এমন কথার অর্থ কি? বাবা রান্না তো মাঝে মধ্যে আমিও করি, তাছাড়া কাজের খেলা তো রান্না করে দিতে বলে, তুমি তো রাজি না। ওসব তুমি বুঝবে না। শহরের খালার হাতের রান্না আর ঘরের বউয়ের হাতের রান্নার মাঝে আকাশ পাতাল তফাৎ। কবির মাথা নাড়ে। সত্যি, শহরে কাজের খালাদের রান্না একদম স্বাদ নয়। কেমনে তাড়াহুড়ো করে রান্না করে, ভালো করে কিছু পরিষ্কার করে না, চাল ধুয়ে ভাত রান্না করে না, ডাল রান্না করলে মনে হয় পানি এর চেয়ে ভালো। কবির দীর্ঘশ্বাস ফেলে। সে হোস্টেল থাকলে ভীষণ কষ্ট হতো এরকম রান্না খেতে, কিন্তু এখন সয়ে গেছে, সব খেতে পারে। তাই মাঝে মধ্যে ভুলে যায় বাবা এসব খেতে পারে না। কবিরের মা এক গভীর রোগে মারা যাওয়ার পর কালাম খান আর বিয়ে করেনি। কবির তখন 9-এ পড়তো। দুজন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল বিধায় কোনো আত্মীয় স্বজন পরিবার কেউ কোনো খোঁজ নিত না। সেই থেকে ছেলেকে নিয়ে একা হাতে সব সামলেছে। সাদনান হসপিটাল থাকবে না, সে বাড়ি চলে যাবে। ডক্টর 2 দিন থেকে যাওয়ার কথা বললে সাদনান সোজা সাপটা জবাব জানিয়ে দিয়েছে সে আজ রাতেই বাড়ি ফিরতে চায়।
প্রিয়তা একবার বলেছে, কিন্তু সাদনান তার কথায় অনড়। প্রিয়তার বুঝে আসে না, সরকার থেকে এত সেবা যত্ন, নিজের জন্য পার্সোনাল সিকিউরিটি, ভিআইপি কেবিন, তারপরেও কেন সাদনান ভাই এখানে থাকতে চাচ্ছে না? সবকিছু গুছিয়ে নিয়ে সাদনানকে আয়ান আর রায়হান ধরতে এলে সে গম্ভীর কণ্ঠে জানায়, সামান্য একটা গুলি লেগেছে। একটা গুলি মির্জা সাদনান শাহরিয়ারকে কাবু করতে যথেষ্ট নয়। সাদনানের ডান হাত গলায় ঝুলানো। সাদনান বাঁ হাতে প্রিয়তার হাতটা মুঠো পুরো নিয়ে আগে আগে হাঁটতে লাগলো, আর ওদের পেছনে বাকিরা সব শেষে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। বাহ, দারুণ হয়েছে। আজ বাড়ি না এলে সব মিস করে যেতাম। প্রিয়তা নির্বিকার। সে পানি এনে সাদনানের গায়ের পাঞ্জাবি খুলে বড় টাওয়াল ভিজিয়ে গা মুছতে লাগলো। সাদনান বউকে এটা সেটা জিজ্ঞেস করছে, এটা কেন করেছো, এভাবে কেন রুম সাজিয়েছো, শাড়ি কেন বের করেছো, আর কত কি। সাদনানের কথায় প্রিয়তা মুখ ভোতা করে নিল। কি বলবে? লোকটা এমন একটা ভাব করছে, মনে হচ্ছে সে সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা, কিচ্ছু বোঝে না। প্রিয়তা কোনো জবাব দিল না। বালতি নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজেও হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ভেজা তাওয়াল ব্যালকনিতে দিয়ে আসে। প্রিয়তা মুখ ভার করে রেখেছে সেই থেকে। সাদনান বউকে পর্যবেক্ষণ করছে। প্রিয়তা ওড়না মাথায় দিয়ে রুম হতে বেরিয়ে যাওয়ার জন্য উদ্ধত হতেই সালেহা বেগম সহ আয়শা বেগম খাবার নিয়ে রূপে প্রবেশ করলো। প্রিয়তা নিজেও সাদনানের খাবারের জন্য নিচে যাচ্ছিল। সালেহা বেগমের কাছ থেকে খাবার প্লেট হাতে নিতে নিতে বলল, আমি যাচ্ছিলাম মা, আপনারা আবার এত রাতে? শোন, খাবার তোরটা দিয়ে এলাম, খেয়ে নিবি কিন্তু। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনেই সালেহা বেগম বলল। প্রিয়তা মাথা নাড়ে। সালেহা বেগম আর আয়েশা বেগম সাদনানের হালচাল জিজ্ঞেস করে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিতে বলে চলে গেল। প্রিয়তা হাত মুখ ধুয়ে এসে খাবারের প্লেট নিয়ে সাদনানের পাশে বসলো। সাদনান চুপচাপ খাবার খেলো। প্রিয়তা নিজেও খেলো। সাদনান বউয়ের মুখ থেকে ঠিক কি বুঝতে পারছে বউ রেগে আছে, কিন্তু কি ব্যাপারে। প্রিয়তা খাওয়া শেষ করে গুছিয়ে রেখে সাদনানকে ওষুধ খাইয়ে দিয়ে বড় লাইট অফ করে ছোট লাইট অন করে বিছানার এক পাশে এসে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। আর এদিকে সাদনান ড্যাব ড্যাব করে বউয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অনেক কষ্টে এগিয়ে এসে বাঁ হাতে প্রিয়তাকে টেনে বুকের বাঁ পাশে নিল। প্রিয়তা জোর খাটালো সরে যেতে চাইল, কিন্তু সাদনানের শক্তির কাছে এসে সে পরাজিত। সাদনান শব্দ করে হেসে উঠল। প্রিয়তার যেন সাদনানের হাসিটা কাটা গায়ে নুনের ছিটা মনে হলো। ফুঁসে ওঠে। রাগে গজগজ করতে করতে বলল, একদম ছুতে আসবেন না আমায়। সেদিন কি বলেছিলেন? আপনি আপনার কিচ্ছু হতে দিবেন না, আমার জন্য হলেও নিজেকে ভালো রাখবেন। তাহলে আজ এসব কি? এইটা তো আমি ইচ্ছা করে করিনি, তবে আমি আমায় ভালো রেখেছি, নয়তো এতক্ষণে উপরে চলে। প্লিজ এসব বলবেন না, ছেড়ে দিন না এসব। অফিস যান, আমরা আর 10টা সংসারের মতো স্বাভাবিকভাবে সংসার করব। প্রিয়তার কথা না শুনেই সাদনান বলে উঠল, ভয় পেলে মানুষ ভয় দেখাবে, নিজেকে শক্ত করে গড়তে হবে। তোমার সংসার হবে, আমার রাজনীতি নিয়ে তোমার সংসারে ভবিষ্যতে আর কোনো প্রভাব পড়বে না। আমার স্থানটা আমি যথাশীঘ্রই তেমনভাবে তৈরি করে নেব। সাদনান বউকে এক হাতে জড়িয়ে ধরে কথাগুলো বলল। প্রিয়তা এ নিয়ে আর কোনো কথা বাড়ালো না। কি দরকার অযথা এসব নিয়ে মাতামাতি করে? লাভ হবে না। রাজনীতি করলে এসব হবেই, তবে প্রিয়তার ভরসা আছে ভালোবাসার মানুষটার ওপর। এভাবে কোনো সম্পর্ক হতে পারে না রাহান ভাই। আপনি না এই দিকে যাচ্ছেন না ওই দিকে যাচ্ছেন। সারার কথায় রাহান হাসলো, যা অন্ধকারে সারার নজরে এলো না। রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই বল, কোন দিকে যাবো? আমার তো মনে হচ্ছে আমি ঠিক রাস্তায় হাঁটছি। হাঁটতেই থাকুন আপনি, আর কোনো দিক তাকাতে হবে না। সারা ফুসফুস করে বলল। রাহানের পাশ থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্ধত হতেই রাহান সারার হাত টেনে ধরল। হ্যাঁচকা টানে সারাকে নিজের উরুর ওপর বসিয়ে দিল। সারা চমকে উঠল। ভয় পেয়ে রাহানের হাত শক্ত করে খামচে ধরল, যার ফলে রাহানের হাতের উল্টো পিঠে সারা নখের আঁচড় লাগলো। রাহান ভ্রু কুঁচকে নিল, দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করলো। এখন এসব নিয়ে কিচ্ছু বলা যাবে না, বললেই এই পাগল ফুঁসে উঠলে কাজের কথা কিচ্ছু বলা হবে না। যা নয় এখন তা বলেই নয়। রাহান সারার কাঁধে নিজের থুতনি ঠেকালো। সারার শরীর কাঁপছে। রাহানের মনে হচ্ছে কোনো নেশা জাতীয় দ্রব্য নিয়ে বসে আছে সে।
যা তাকে খুব বাজেভাবে ওটার প্রতি টানছে। রাহান অবস্থা বেগতিক বুঝতে পেরে সারাকে পাশে বসালো। সারার একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, যথেষ্ট ম্যাচিওর তুই। আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি, ঠিক আছে? সারা মাথা নাড়ে। রাহান মুচকি হেসে বলল, গুড। জন্ম হয়েছে আমার এই বাড়িতে। প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমার দাদা দাদি নেই, অথচ নানাজান আর নানিজান সেটা কখনো আমাকে উপলব্ধি করতে দেয়নি। আমার বাবা মার কোনো ভাই বোন নেই, সেই সুবাদে আমার কোনো ফুপি বা চাচা নেই। আর এটা আমি কখনো বুঝতেই পারিনি। আমার দুই মামা আমাকে সেটা বুঝতে দেয়নি। মামিরা কখনো আমায় তোদের থেকে ভিন্ন নজরে দেখেনি, বরং তোদের চেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমাকে। আর আপুকে বাবার জবটা তেমন আহামরি নয়, তবে মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্ট। কিন্তু ছেলে মেয়ে বিদেশ পাঠিয়ে লেখাপড়া করানো বিলাসিতা, আর যেটা আমার আপু খুব সহজেই করেছে। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে মামাদের জন্য। আমাদের সব কিছুতে মামাদের অবদান বেশি। সেখানে তোদের খেয়ে, তাদের পড়ে, তাদের বিশ্বাস কি করে ভেঙে দেয়? তবে কি আমার আপনাকে পাওয়া হবে না? সারা ছলো ছলো চোখে তাকিয়ে বলে উঠল। রাহান সারাকে এক বাহুতে আগলে নিল। রাহার হাতের উল্টো পিঠে অধরে স্পর্শ করে বলল, ভাগ্যে থাকলে অবশ্যই আমি আবার সর্বস্বটা দিয়ে চেষ্টা করব আমাদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার। হঠাৎ সিঁড়ির কাছে শব্দ এলো। রাহান সারা দুজনে চমকে ওঠে। রাহান তড়িৎ গতিতে সারাকে নিজের কাছ থেকে সরিয়ে দ্রুত পা ফেলে এগিয়ে এলো। সারাও পেছন পেছন এলো, কিন্তু না, ওখানে কেউ নেই। সারা রাহানের বাহু খামচে ধরে ভয়ে। রাহান সারাকে আগলে নিল, তবে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, কে ছিল এখানে? বুঝলেন চেয়ারম্যান সাহেব, ছেলেটা দেশে ফিরেছে, ভাবছি বিয়ের ব্যাপারে কথা বলবো। ওয়াসিফ দেওয়ান জানালো। জাফর মির্জা হেসে বলে উঠল, সে তো ভালো কথা, তবে মেয়ে পছন্দ আছে কি? না ইয়ে ওয়াসিফ দেওয়ান আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাদনান মাঝে ফোরন কেটে বলল, আঙ্কেল, আমার মনে হচ্ছে আপনার একবার আপনার ছেলের সাথে কথা বলা উচিত। কথাখানি মন্দ বলনি, আজই জিজ্ঞেস করব। ওয়াসিফ দেওয়ান সাদনানের কথাটা বেশ মনে ধরল। ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান, কোথায় কি ধরনের কথা বলা উচিত বা কোন কথাটা বললে ঠিক হবে খুব ভালো করে সেটা বোঝে, যাকে বলে যথেষ্ট বিচক্ষণ পুরুষ। এমন পুরুষ খুব কমই দেখেছেন তিনি তার রাজনীতির জীবনে। তিনি এবার ভিন্ন কিছু ভেবেছেন। সাদনান সেটারই যোগ্য। এখন শুধু সময় করে কাজটা ভালো ভালোই করতে পারলে হয়। সাদনানের দিকে তাকিয়ে আসিফ দেওয়ান লম্বা চওড়া হাসে। অতপর আরো বেশ কিছুক্ষণ কথা বলে খাবার খেয়ে ওয়াসিফ দেওয়ান মির্জা বাড়ি হতে বেরিয়ে গেল। সাদনানের হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে, ক্ষত শুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখন হাত নড়াচড়া করা নিষেধ। আজ 15 দিনের বেশি সময় হয় সাদনান বাড়ি থেকে বেরোতে পারে না। বাসায় বসে সব মিটিং, আলোচনা, সমালোচনা সবাইকে বাড়িতে ডেকে করতে হয়। ডান হাতে গুলি লেগেছে বিধায় খাবার নিজের হাতে খেতে পারে না, প্রিয়তাই খাইয়ে দেয়। আবার মাঝে মাঝে সালেহা বেগম, আয়শা বেগম, সুফিয়া বেগম সবাই খাইয়ে দেয়। মা, চাচি, ফুপি সাদনানের ভীষণ ভালো। সবাই বেশ মিলেমিশে সেবা যত্ন করছে। এখন 9টা বাজে, 10:30টার দিকে একটা মিটিং রয়েছে। দলের কিছু লোক আসবে। নিচে সিঁড়ি কোঠার কাছে বড় একটা কক্ষ রয়েছে, যেটায় সব সময় এই রাজনীতির কাজ আছে, সেখানেই সব হয়। সাদনানের খাবার খাওয়া শেষ। সালেহা বেগম সব গুছিয়ে নিয়ে চলে গেল। প্রিয়তা সাদনানের গা থেকে কারো শার্টটা খুলে নিল। হাতে গুলি লেগেছে পর টি শার্ট পরাটা সম্ভব নয়, তাই শার্ট গায়ে দেয় সাদনান। প্রিয়তা কাবার থেকে পাঞ্জাবি এনে সাদনানকে পরিয়ে দিল। হাত কাঁপছে। এসি অন থাকা সত্ত্বেও প্রিয়তার গলা, ঘাড়, নাকের ডগা ঘেমে নেয় একাকার অবস্থা। সাদনান হাসলো। প্রিয়তা ভুরু কুঁচকে সাদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? সাদনান উঠে দাঁড়ালো। বাঁ হাতে প্রিয়তার কোমরে রেখে আচমকাই প্রিয়তাকে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা কেঁপে উঠল, তবে সাদনানের বুকের ওপর 2 হাত রাখে। সাদনানের চোখের দিকে তাকিয়ে লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। সাদনান প্রিয়তার মুখের দিকে এগিয়ে নিয়ে প্রিয়তার ললাটে নিজের অধরে স্পর্শ দিল। সেখান থেকে সরে এসে থমথমে কণ্ঠে আদেশ করলো, মাথা উঁচু করো।
হঠাৎ সাদনানের থমথমে কণ্ঠ শুনে অবাক হলো। মাথা উঁচু করে অবাক দৃষ্টিতে তাকাতেই সাদনান নিজের উদ্দেশ্য সফল করলো। বইয়ের অধর নিজের অধরে চেপে ধরলো। প্রিয়তা হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে একটু অপ্রস্তুত হলো, তবে সামনের পুরুষটার করা অধরের স্পর্শে নিজেকে সামলাতে হিমশিম খেলো। শক্ত হাতে সাদনানের বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরলো। নিজের মনে ভালো লাগার অনুভূতি হলো। আজ অনেক দিন পর সাদনান বউকে এতটা গভীর স্পর্শ দিল। প্রথম সেদিন রাতের পর, আবার আজ। যদিও মাঝে মাঝে ছোট ছোট চুমু খায়, কিন্তু আজ সময় নিয়ে নিজের তৃষ্ণা মেটালো।